একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা, আলোচনায় রাজি ইসলামাবাদ। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠক, ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান। আরোপিত উচ্চ শুল্ক, সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কি কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের ফারাকে বিএনপির ক্ষোভ। সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, নেওয়া যাবে না অতিরিক্ত সময়, বলছে জামায়াত। উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল কুয়েট। ক্যাম্পাসে মশাল মিছিল, দাবি পূরণের আশ্বাস না পেয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের। প্রতারণা চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। বুড়িগঙ্গা তীরে মুঘল আমলের স্থাপত্য শৈলীর সমৃদ্ধ ইতিহাস, টিকে থাকার লড়াইয়ে 52 বাজার 53 গলির পুরান ঢাকা ঐতিহ্য রক্ষা করে ড্যাব বাস্তবায়নের দাবি। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এছাড়াও স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে $420 কোটি ফেরত চেয়েছে ঢাকা। আর এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সচিব। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিস্তারিত জুমান সাদিক জাভরিনের প্রতিবেদনে। ইসলামাবাদ থেকে ঢাকা, মাঝে 1.5 দশকের ব্যবধান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুদেশের স্থবির সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা হয়েছে বিস্তর। গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহন, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু। তবে নড়বড়ে সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাইলে আগে নিষ্পত্তি করতে হবে অমীমাংসিত অতীত। ইসলামাবাদকে স্পষ্ট বার্তা ঢাকার। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের হিস্সা হিসেবে প্রাপ্য $4.2 বিলিয়ন ফেরতের বিষয়টি আলোচনায় তুলেছে বাংলাদেশ। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল।
সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। তবে সম্পর্কের গভীরতা কতটুকু হবে তা এখনও নির্ভর করছে পাকিস্তানের ওপরই। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে গণমাধ্যমে বলা নাইস শব্দটা অবশ্য ইতিবাচক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় যান আমনা বালুচ। এ সময় নানা প্রতিবন্ধকতা থাকলেও তা উতরে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বাণিজ্যিক যোগাযোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছেন সফররত 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ সমর্থন জানান তারা। এদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিনিধিরা। এ সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় দিনেও ঢাকায় ব্যস্ত সময় কাটালেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এদিন তারা বৈঠক করেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সচিব ও হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন প্রতিনিধি দল, বৈঠক করেন সচিব ও উপদেষ্টার সঙ্গে। পরে পররাষ্ট্র সচিব জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কথা বলেছি। ইউএসএইড এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। পরে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন তারা। মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা এবং তাদের নিজ দেশে ফেরাতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জানান। এ সময় 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। সংস্কার কমিশনের মূল প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক রয়েছে উল্লেখ করে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চান তারা। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। একই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা তার। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আলোচনা এখানেই শেষ নয়। স্প্রেডশিটের সঙ্গে সংস্কার কমিশনের মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। বিস্তারিত আলোচনা হচ্ছে, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন
সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইইউকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তাই বর্তমান সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান তার। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা 7টায় ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে একত্রিত হয়ে মিছিল শুরু করেন তারা। এই মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় 101তম সিন্ডিকেট সভায় গত 18ই ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 4 মে একাডেমিক কার্যক্রম এবং 2 মে হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হল খুলে দেওয়ার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো, তাও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করলেন না। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কিভাবে গেলেন, যেখানে সারা দেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে? আমাদের ক্যাম্পাসে রামদা, চাপাতি, এমনকি আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করা হলেও তাও ইন্টারিম নিশ্চুপ ভূমিকা পালন করে। মামলা বহিষ্কার হওয়ার পরেও তারা আমাদের দিকে তাকায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেও মেলেনি দাবি পূরণের আশ্বাস। তাই 6 দফা দাবি আদায়ে চলমান বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের 18 সদস্যদের প্রতিনিধি দল। সেখানে শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল করার বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান আলোচনা ফলপ্রসূ হয়নি। দাবি আদায়ে শিগগিরই কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। ব্যাংক খাতের সংকট নিরসনের অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ইউরোপীয় কনভেনশনের ভিত্তিতে অভিন্ন নদীর পানির ব্যবস্থাপনা চুক্তিতে অনুস্বাক্ষরের বিষয়েও হয়েছে সিদ্ধান্ত। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা রেজওয়ানা হাসান। জানান এখন থেকে ইমেল কিংবা খুদে বার্তার মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার ব্যবস্থার আধুনিকায়ন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও অভিন্ন পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। বৃহস্পতিবারের এই বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। উপদেষ্টা জানান ব্যাংক খাতের সংকট নিরসনে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেটির মাধ্যমে ব্যাংক খাতের শৃঙ্খলা, দায়বদ্ধতা নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। কোন প্রেক্ষাপটে অধ্যাদেশের সিদ্ধান্ত, সে বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 15 বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট
এটা করা হয়েছে। অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতে ইউরোপীয় কনভেনশন অনুযায়ী পানি ব্যবস্থাপনা চুক্তিতে বাংলাদেশ অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম বলেও জানান তিনি। উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনে মিলতে পারে বাংলাদেশকে দেয়া IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ। তবে এর জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিলের শর্ত জুড়ে দিয়েছে ওই সংস্থাটি। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার পর থেকে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, NBR সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে IMF এর প্রতিনিধি দল। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দলটির সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিনিধিরা জানান, রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। We try to change the minds of people, the community, that this revenue to GDP ratio has to be a larger number, both from VAT but also income tax measures now, to start looking at a ratio that increases. তবে রিজার্ভ বাড়তে থাকায় বাজারমুখী মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তুষ্ট IMF এর প্রতিনিধিরা। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুনে মিলতে পারে বলেও আশ্বস্ত করেছেন তারা। Volatility in the market after you implement that reform, and this is the kind of difficult discussions that we have, but we are in very good path, and we are hoping that we will be reaching a staff level agreement in the near future. বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও মূল্যস্ফীতি কমতে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছে IMF। তবে আগামীতে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জও সামলাতে হতে পারে বাংলাদেশকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সমৃদ্ধ ইতিহাস নিয়ে বুড়িগঙ্গা তীরে দাঁড়িয়ে মুঘল আমলের বহু স্থাপত্য শৈলী, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা সহ প্রাচীন স্থাপনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে 400 বছরের ইতিহাস। দেখব ধ্রুব ব্যানার্জি রিপোর্টে বিস্তারিত। এক অন্যরকম ভোর। পুরান ঢাকার কাশবাবটুলি থেকে তারা মসজিদ ভেসে আসে আজানের ধ্বনি। আরমানিটোলার আর্মেনিয়াম চার্চ থেকে লালবাগের ঢাকেশ্বরী বাজে ঘণ্টার ধ্বনি। জানান দেয় এ শহর কারো একার নয়, এ শহর সবার সম্প্রীতির। 400 বছর, ঘড়ির কাঁটার হিসেবে 1,46,000 দিন। এত দিনে বদলেছে ঢাকা, পরিবর্তিত হয়েছে জীবনযাত্রা। পুরান ঢাকার চলতি পথে এখন অসংখ্য নতুন স্থাপনার ভিড়। তার মাঝেই কখনো চোখে পড়ে মুঘল সুবাদারদের স্মৃতি আঁকড়ে থাকা ছোট কাটরা কিংবা বড় কাটরা। দুপুর গড়িয়েছে, পুরনো আভিজাত্যের খোঁজে গিঞ্জি শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত দেহ। পরিশ্রান্ত সেই মনের খোরাক পুরান ঢাকার শ্রীদাস লেনে বিউটি বোর্ডিং। যারা আসতেন, যারা বসতেন, যারা গল্প গুজব করতেন, একটা প্রবীণদের ভিতরে সেই জিনিসটা বেশি আগ্রহ ছিল এবং প্রবীণটি সাধারণত আসতো। এ শহরে বিকেলটা রঙিন করতে রয়েছে অভূতপূর্ব এক রংমহল, যেখানে আছে জলসাঘর থেকে বৈঠকখানা, সবই। বলছি আহসান মঞ্জিলের কথা। এবার বলতে চাই অসমাপ্ত এক দুর্গের আত্মকথা। মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর জনপ্রিয়তা কমে যায় লালবাগ কেল্লার। তবে কালের বিবর্তনে এই কেল্লাটি এখন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। রাজমহল থেকে ব্যাসাল্ট, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল, মুঘলদের রুচিবোধ আর স্থাপত্যশৈলী লালবাগের প্রতিটি ইটে। আগের যে আমাদের অবিভক্ত বাংলা বা আগে আমরা ভারতবর্ষ যদি ধরি, তাহলে কিন্তু পুরান ঢাকার বাইরে আর ঢাকা নাই। পুরান ঢাকার অলিগলি থেকে পুরনো কংক্রিটের দেয়াল সবই যেন ভুলে যায় বাংলার সমৃদ্ধ ইতিহাস আর শান শৌকতের গল্প। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ফুটপাথহীন সংকীর্ণ রাস্তা, জরাজীর্ণ ভবন সহ নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকা। স্থায়ী সমাধানে ডিটেল এরিয়া প্ল্যান করা হলেও হয়নি বাস্তবায়ন। আলামিন তুষারের রিপোর্ট।
জরাজীর্ণ ভবন, সংকীর্ণ রাস্তাঘাট, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ভূমিকম্প এবং অগ্নি দুর্ঘটনার উচ্চ ঝুঁকি। বলছি 52 বাজার 53 গলির অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা পুরান ঢাকার কথা। রাজধানীর লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া ও সবুজবাগে প্রতি একরে 700 থেকে 800 মানুষ বাস করে, যা বিশ্বে সর্বোচ্চ। এখানে মাত্র 1 কাঠা 2 কাঠা জমিতেই অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণ বিধিমালার তোয়াক্কা না করেই গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। পাশাপাশি ভবনের দেয়ালগুলোকেও যেন আলাদা করা দায়। আলো বাতাস ঢোকারই ব্যবস্থা যেখানে নেই, সেখানে অগ্নিকাণ্ডে দ্রুত ফায়ার সার্ভিস কিংবা জরুরি কাজে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারার সম্ভাবনা কতটা? এর মধ্যেও চলছে এসব সরু রাস্তার পাশেই একের পর এক বহুতল ভবন নির্মাণ। মাঠ গাছ তো ভালোই ছিল, এখন সে নাই। ভয় তো থাকে সবসময়। দুর্ঘটনার সংখ্যাগুলো একদম উপর আল্লাহর উপর আমাদের বিশ্বাস করে আমাদের চলতে হচ্ছে। সিটি কর্পোরেশনের অংশ হলেও নাগরিক সুবিধা যেন একরকম নেই। বছরের পর বছর ধরে না চাইতেও ভোগান্তি সইতে হচ্ছে বাসিন্দাদের। আমরা পানি ঠিক মতো পাই না। সিটি কর্পোরেশন আমরা প্রত্যেকেরই আমরা ট্যাক্স দিচ্ছি, সঠিক মূল্যায়ন সেটা আমরা পাচ্ছি না। এখন দুজনেরই ভুল। বাসযোগ্যতা এবং ঐতিহ্য হারানো পুরান ঢাকার এমন অবস্থার প্রধান কারণ হিসেবে ঘনবসতিকে দায় দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। কারো চাওয়া না চাওয়ার উপরে সবসময় ডিপেন্ড করে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এইটার ক্ষেত্রে কখনো কখনো ডেভেলপমেন্ট কন্ট্রোল পলিসিটাকে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা পুরান ঢাকার জন্য অত্যন্ত প্রযোজ্য। এমনকি আবারও আলোচনায় বিশদ অঞ্চল পরিকল্পনার সংশোধন, যদিও নানান মতানৈক্যের কারণে সেটাও পিছিয়ে যাচ্ছে। আমাদের কিছু ব্যর্থতা আছে। স্টেক হোল্ডার এখানে অনেক একটা প্রস্তাব রেডি করে তাদেরকে নিয়েই আমরা বসবো এবং আমরা আশা করতেছি অতি দ্রুত এটার একটা সমাধান হবে। বারবার এমন সংশোধনী কেবলই আবাসন ব্যবসায়ীদের সুবিধা দিয়ে এই নগরীকে দিন দিন আরও বসবাস অযোগ্য করে তোলার পায়তারা বলেও অভিযোগ আছে। এক পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে 2010 সালে একটি উদ্যোগ নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়, যার মাধ্যমে পুরো ঢাকাকে করার কথা ছিল একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী, আর যার শুরুটা হবার কথা ছিল এই পুরান ঢাকা থেকে। তবে 15 বছর পেরিয়ে গেলেও তা যে খুব একটা বাস্তবায়ন হয়নি তা বলেই দিচ্ছে পুরান ঢাকার এই চিত্র। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেছেন। তিনি জানান, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে আছে ভারত। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়তে চায়। আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে। গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কে একটি ঘোষণা দিয়েছিলাম। আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলোতে যে যানজট দেখতে পাই তার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম, আর এটা কোনোভাবেই নেপাল এবং ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা। আলোচনায় রাজি ইসলামাবাদ, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠক। চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন। ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান ঢাকা। এবং সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের ফারাকে বিএনপির ক্ষোভ। সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, নেওয়া যাবে না অতিরিক্ত সময়, বলছে জামায়াত। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।